আমরা এখন যে টপিকটা পড়ব সেটা হচ্ছে মানুষের শুক্রাণুর গঠন। তো আমরা আগে এই শুক্রাণুর গঠনটা হচ্ছে একটু ছবি এঁকে এই ফাঁকা জায়গায় হচ্ছে বুঝে আসব, এবং তারপরে আমাদের বইয়ের এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো দাগাবো। তো আসো আমরা শুক্রাণুর গঠনটা বুঝে আসি। তো শুক্রাণুর গঠনে সর্বপ্রথমে আমরা একটা ডিম্বাকৃতির একটা নিউক্লিয়াস দেখতে পাই। শুক্রাণুর ভেতরে আমরা একটা কেমন নিউক্লিয়াস দেখতে পারতেছি বলো? একটা ডিম্বাকৃতির নিউক্লিয়াস। তাহলে শুক্রাণুর গঠনের ভেতরে আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি একটা নিউক্লিয়াস, যেটার আকৃতি হচ্ছে ডিম্বাকৃতির। ঠিক আছে, ডিমের মতন দেখতে একটা নিউক্লিয়াস আছে। এখন এই যে এই নিউক্লিয়াসের চূড়ায় একটা জিনিস আছে। এই যে জিনিসটা যেটা কিনা নিউক্লিয়াসের চূড়ায় আছে, এই যে জিনিসটা, এই জিনিসটার নাম কিন্তু অ্যাক্রো শব্দের অর্থ চূড়া, এবং সোম মানে কোনো একটা জিনিস। তাহলে এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াসের চূড়ায় আছে, সো এই জিনিসটার নাম অ্যাক্রোসোম। এবার আমরা দেখব এই নিউক্লিয়াসের পরে দুইটা জিনিস থাকবে। তো নিউক্লিয়াসের পরে এই যে একটা জিনিস এবং এই আরও একটা জিনিস। এই যে নিউক্লিয়াসের পরে এই দুইটা জিনিস আমরা দেখতে পারলাম, এই দুইটা জিনিসের নাম কিন্তু সেন্ট্রিওল। নিউক্লিয়াসের পরে আমরা কয়টা সেন্ট্রিওল দেখতে পারতেছি? দুইটা সেন্ট্রিওল দেখতে পারতেছি। এইবার আমরা এই সেন্ট্রিওলগুলোর পরে একটা সূত্র দেখতে পারবো। সেন্ট্রিওলগুলোর পরে আমরা কি দেখতে পারবো বলো? একটা সূত্র দেখতে পারবো। এই যে সবুজ কালারের একটা সূত্র আমরা আঁকলাম, এই সূত্রটার নাম কিন্তু অক্ষীয় সূত্র। এই সূত্রটার নাম কি বলো? অক্ষীয় সূত্র। তো এখন আমাদের কথা হচ্ছে, দেখো যে আমরা জানি আমাদের মানুষের শরীরে জনন কোষ দুইটা আছে। একটা হলো শুক্রাণু আর একটা হলো ডিম্বাণু। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে শুক্রাণু একটা কোষ, এবং আমরা জানি একটা কোষের বেসিক অংশ হচ্ছে তিনটা। তা হচ্ছে কি? এই যে কোষ ঝিল্লি, এটা মনে করো কোষ ঝিল্লি, তারপরে আমরা দেখতে পারতেছি হচ্ছে সাইটোপ্লাজম, আর কি আছে? নিউক্লিয়াস, তাই না? তাহলে একটা কোষের বেসিক অংশ তিনটা: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তাহলে আমাদের শুক্রাণু যেহেতু একটা কোষ, তাহলে শুক্রাণুর ভেতরেও থাকবে হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তাহলে এখন আমাদের কথা হচ্ছে, আমরা বুঝলাম তাহলে শুক্রাণুর ভেতরে অবশ্যই কোষ ঝিল্লি থাকবে। তাহলে আমরা কোষ ঝিল্লিটাকে মনে করো হচ্ছে, আমরা চেরি এই কালারটা দিয়ে হচ্ছে একটু চিহ্নিত করি। আমরা এখন শুক্রাণুর কোষ ঝিল্লিটাকে আঁকার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আমি শুরুতেই কি করব, এই সেন্ট্রিওলের পাশে এরকম একটা দাগ দিব। আচ্ছা, এরপরে আমি এইখানে একটা মোচা আকৃতির জিনিস আঁকবো। এই যে কলার মোচা দেখছো না, সেরকম একটা মোচা আকৃতি বানাবো। এই যে আমি কেমন বানায় দিলাম বলো? একটা মোচাকৃতির একটা জিনিস বানায় দিলাম, ঠিক আছে? এরপরে দেখো, আমি এই যে সেন্ট্রিওলের পাশে তো এরকম দুইটা দাগ দিছিলাম পাইপের মতন। এইবার আমি কি করব? এবার আমি একটু বক্সের মতন করে একটা এরকম ভাবে করব, এই যে এই, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে এই যে অক্ষীয় সূত্রের পুরো টুকরে হচ্ছে এই কোষঝিল্লি আবৃত করবে না, জাস্ট কিছু অংশকে আবৃত করবে, ঠিক আছে? এরকম আমরা দেখতে পারলাম। তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা
এই যে উপরে একটা মোচাকৃতির জায়গা দেখতে পারতেছি, এই যে মোচাকৃতির যে জায়গাটা, এই মোচাকৃতির জায়গাটার নাম কিন্তু শুক্রাণুর মাথা। এইখানে আমরা এই যে এইটুক মোচাকৃতির অংশ দেখতে পারতেছি, এই মোচাকৃতির অংশটার নাম হচ্ছে শুক্রাণুর মাথা। তো শুক্রাণুর মাথাটাকে আমরা বলতে পারি যে মোচা আকৃতির। মোচা মানে হলো কোণ, তাহলে শুক্রাণুর মাথাটা কি আকৃতির বলো? কোণ আকৃতির। এছাড়া আমরা যদি একটা লেন্সের দিকে তাকাই, একটা লেন্স কিন্তু দেখতে এরকম হয়, তোমরা ফিজিক্সে পড়ছো, তাহলে শুক্রাণুর মাথাটাকে একটা লেন্সের মতোও লাগতেছে। তাহলে আমরা বলতে পারি শুক্রাণুর মাথাটা হতে পারে কোণ আকৃতির, বা আমরা বলতে পারি শুক্রাণুর মাথাটা হতে পারে লেন্স আকৃতির, তাই না? এবং শুক্রাণুর মাথার অধিকাংশ অংশ জুড়েই আমরা দেখতে পারতেছি একটা ডিম্বাকৃতির নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসের উপরে একটা অ্যাক্রোসোম আছে। এইবার মাথার পরে আমরা একটা সংকীর্ণ অংশ দেখতে পারতেছি। দেখো, মাথার পরে আমরা এই যে একটা সংকীর্ণ অংশ দেখতে পারতেছি, এই যে এই অংশটাকে আমরা বলি হচ্ছে, দেখো তোমার মাথার পরের অংশের নামই কিন্তু তোমার ঘাড় বা গ্রীবা, তাহলে এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রীবা। তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে এইটুক অংশকে আমরা কি বলতেছি বলো? শুক্রাণুর গ্রীবা। আমরা জানি মাথার পরেই থাকে ঘাড় বা গ্রীবা। তাহলে এই গ্রীবায় আমি অ্যাকচুয়ালি কি দেখতে পারতেছি? কয়টা সেন্ট্রিওল আছে? 2টা সেন্ট্রিওল আছে। তাহলে গ্রীবায় আছে হচ্ছে 2টা সেন্ট্রিওল, 2টা সেন্ট্রিওল। এইবার এই যে গ্রীবা, এই গ্রীবার পরের এই যে অংশটা, অর্থাৎ এই অংশটার নাম হচ্ছে শুক্রাণুর মধ্যখণ্ড। এই অংশটার নাম কি বলো? শুক্রাণুর মধ্যখণ্ড। তো এই মধ্যখণ্ডের ভেতরে আসলে আমরা কি দেখতে পারতেছি? যদি আমরা একটু দেখি, মধ্যখণ্ড ভেতরে আমরা এরকম অনেক গোল গোল দিয়ে আঁকবো, এবং এই গোলগুলোকে আমরা এভাবে কানেক্ট করব, এবং এই যে খয়েরি কালার দিয়ে আমরা যে জিনিসটা আমরা আঁকলাম, এই জিনিসটার নাম কিন্তু মাইটোকন্ড্রিয়া। খয়েরি কালার দিয়ে আমরা কি আঁকতেছি বলো? খয়েরি কালার দিয়ে আমরা আঁকতেছি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো আমরা বুঝলাম যে শুক্রাণুর এই যে মধ্যখণ্ডের ভেতরে কি আছে? মেইনলি মাইটোকন্ড্রিয়া আছে। এছাড়া মধ্যখণ্ডের ভেতরে আমরা কি দেখতে পারতেছি? একটা অক্ষীয় সূত্র আছে। এছাড়া এই শুক্রাণুর সব জায়গায় হচ্ছে সাইটোপ্লাজম থাকে। শুক্রাণুর এই সমস্ত জায়গায় কি থাকে বলো? সাইটোপ্লাজম থাকে। তাহলে আমরা সাইটোপ্লাজমটাকে মনে করো হলুদ কালার দিয়ে একটু এখানে দেখায় দিলাম। তো এখন আমাদের কথা হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের মধ্যখণ্ডে আসলে কি কি আছে। আমাদের মধ্যখণ্ডে মূলত মেইনলি কি আছে? মধ্যখণ্ডে মেইনলি মাইটোকন্ড্রিয়া আছে। মধ্যখণ্ডে মেইনলি কি আছে বলো? মাইটোকন্ড্রিয়া আছে। এছাড়া মধ্যখণ্ডে আরও কি আছে? মধ্যখণ্ডে অক্ষীয় সূত্র আছে। ওই যে সবুজ কালারের যে সূত্রটা দেখতে পারতেছি, ওইটাই হচ্ছে অক্ষীয় সূত্র। এছাড়া মধ্যখণ্ডের ভেতরে সাইটোপ্লাজম আছে, তাই না? তাহলে মধ্যখণ্ডের ভেতরে আর কি আছে? মধ্যখণ্ডের ভেতরে আর হচ্ছে সাইটোপ্লাজম আছে। তাহলে মধ্যখণ্ডের ভেতরে 3টা জিনিস আমরা পাচ্ছি: মাইটোকন্ড্রিয়া, অক্ষীয় সূত্র এবং সাইটোপ্লাজম। তবে এদের ভেতরে কার অংশ সবথেকে বেশি? মাইটোকন্ড্রিয়ার অংশ সবথেকে বেশি। তো মধ্যখণ্ডের পরেই আমরা এই যে অংশটা দেখতে পারতেছি, এই পুরো অংশটার নামই হচ্ছে কি বলো? শুক্রাণুর লেজ। মধ্যখণ্ডের পরে শুক্রাণুর আর যত অংশ আছে তার পুরোটুককেই আমরা বলতেছি হচ্ছে কি বলো? লেজ। তাহলে মধ্যখণ্ডের পরে যত অংশ আছে সমস্ত অংশকে একসাথে আমরা কি বলতেছি বলো? শুক্রাণুর লেজ। ঠিক আছে, সমস্ত অংশকে আমরা কি বলতেছি? শুক্রাণুর লেজ। তাহলে লেজের ব্যাপারে আমরা একটা কথা পড়তে পারি যে লেজ হচ্ছে শুক্রাণুর দীর্ঘতম অংশ। লেজ হচ্ছে কেমন অংশ? শুক্রাণুর দীর্ঘতম অংশ।
তো লেজের ভেতরে মেইনলি আমরা এই যে একটা অক্ষীয় সূত্র দেখতে পারতেছি এবং দেখতে পারতেছি এই অক্ষীয় সূত্রটাকে আবৃত করে আসে হচ্ছে শুক্রাণুর যে কোষ ঝিল্লি সেইটা। তো দেখো এই যে কোষ ঝিল্লি কিন্তু মনে করো এই যে এই হচ্ছে অক্ষীয় সূত্র, বাট এই অক্ষীয় সূত্রের পুরো অংশকে আবৃত করে নাই। কোষঝিল্লি শুধুমাত্র দেখো কোষঝিল্লি শুধুমাত্র অক্ষীয় সূত্রকে এই অংশ পর্যন্ত আবৃত করছে, অক্ষীয় সূত্রকে এই অংশ পর্যন্ত আবৃত করছে, এরপরের এইটুক অংশকে আবৃত করে নাই। তাহলে অক্ষীয় সূত্রের যেটুক অংশ অনাবৃত আছে সেইটুক অংশকে আমরা বলতে পারি হচ্ছে লেজের শেষ খণ্ড। সেইটুক অংশকে আমরা কি বলতে পারি বলো? লেজের শেষ খণ্ড। আর আবৃত অবস্থায় যে অক্ষীয় সূত্রটা আছে, আবৃত অবস্থায় থাকা সেই অক্ষীয় সূত্রর অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে মূল খণ্ড। তাহলে লেজের হচ্ছে দুইটা খণ্ড, একটা হলো মূল খণ্ড আর একটা হলো শেষ খণ্ড। আর লেজ হচ্ছে শুক্রাণুর দীর্ঘতম অংশ। তাহলে এইখানে আমরা যে কথাগুলো পড়ছি এইগুলোই আমাদের বইতে আছে, এইগুলোই আমরা এখন বই থেকে দাগাবো। তো আমরা আর একবার একটু রিক্যাপ করি। শুক্রাণুর এই যে মোচা আকৃতির অংশটা দেখতে পারতেছি সেইটা হচ্ছে ওর মাথা। ওর মাথার ভেতরে মেইনলি দেখা যাচ্ছে ডিম্বাকৃতির নিউক্লিয়াস, নিউক্লিয়াসের উপরে দেখা যাচ্ছে একটা অ্যাক্রোসোম, নিউক্লিয়াসের পরে দেখা যাচ্ছে দুইটা সেন্ট্রিওল, তাই না? এই যে এই সংকীর্ণ অংশটার নাম হচ্ছে গ্রীবা, গ্রীবার পরে আছে মধ্যখণ্ড, তাই না? তাহলে আমরা বলতে পারি মাথা এবং মধ্যখণ্ডের মাঝখানের অংশ হলো গ্রীবা, তাই না? মধ্যখণ্ডের ভেতরে আমরা মেইনলি দেখতে পারতেছি তিনটা জিনিস, তা হলো সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং অক্ষীয় সূত্র। তারপরে আমরা দেখতে পারতেছি মধ্যখণ্ডের পরে শুক্রাণুর লেজ, যেটা শুক্রাণুর দীর্ঘতম অংশ। লেজের আবার দুইটা খণ্ড, মূল খণ্ড আর শেষ খণ্ড। এই অংশগুলোই আমরা এখন বই থেকে একটু দাগাবো। তো আমাদের বইতে বলা হচ্ছে শুক্রাণুর কয়টা অংশ নিয়ে গঠিত? 4টা অংশ নিয়ে শুক্রাণু গঠিত। তাহলে প্রথম যে অংশ সেটা হচ্ছে মাথা। তাহলে মাথা হচ্ছে শুক্রাণুর সামনের অংশ। হ্যাঁ, আমরা তাই দেখতে পারতেছি যে মাথাই আছে সামনে, লেজ আছে পিছনে। তাহলে শুক্রাণুর সামনের অংশ হচ্ছে মাথা। মাথা দেখতে কেমন? কোণ আকার বা কলার মোচার মতো, বা আমরা বলতে পারি লেন্সের মতো। তারপরে হচ্ছে মাথার ভেতরে একটা নিউক্লিয়াস থাকে। এই মানে মাথার অধিকাংশ অংশ জুড়েই কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসটা কেমন বলো? ডিম্বাকার, তাই না? তারপরে হচ্ছে নিউক্লিয়াসকে ঢেকে রাখে অ্যাক্রোসোম। এরপরে মাথার পরের অংশের নাম হলো গ্রীবা। তাহলে আমরা বলতে পারি মাথা আর মধ্যখণ্ডের মাঝখানে অবস্থিত সংকীর্ণ জিনিসটার নাম হলো গ্রীবা। তাহলে আমাদের কথা হচ্ছে দেখো, এই যে শুক্রাণুর মাথা আর এই যে শুক্রাণুর মধ্যখণ্ড, তাহলে মাথার মধ্যখণ্ডের মাঝখানের সংকীর্ণ অংশটার নামই হলো গ্রীবা, আমরা তাই পড়ছিলাম। আচ্ছা, এইবার আমাদের কথা হচ্ছে যে গ্রীবায় কয়টা সেন্ট্রিওল থাকে? 2টা সেন্ট্রিওল থাকে। এরপরে চলে আসো, গ্রীবার পরের অংশের নাম কি ছিল বলো? মধ্যখণ্ড। এবং মধ্যখণ্ডের ভেতরে আমরা মেইনলি 3টা জিনিস দেখতে পারতেছিলাম, সেটা হচ্ছে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং অক্ষীয় সূত্র, তাই না? তাহলে এই অংশগুলোই আমরা এবার একটু দাগাই। মধ্যখণ্ডের ভেতরে আমরা সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং অক্ষীয় সূত্র দেখতে পারতেছি। এদের মধ্যে বেশি আছে কোনটা? মাইটোকন্ড্রিয়া। তারপরে আমরা পরের যে অংশটা পাচ্ছি শুক্রাণুর দীর্ঘতম অংশ, সেই দীর্ঘতম অংশটার নাম হচ্ছে শুক্রাণুর লেজ। লেজে আছে কি বলো? মূলখণ্ড আর শেষ খণ্ড। তাহলে আমরা একটু দাগায় আসি যে শুক্রাণুর যে দীর্ঘতম অংশ, শুক্রাণুর মানে মধ্যখণ্ড যেখানে সমাপ্ত হইছে সেইখান থেকে শুরু হইছে কি বলো? লেজ। আচ্ছা, তাহলে শুক্রাণুর দীর্ঘতম অংশের নাম কি বলো? লেজ। তারপরে আমরা দেখতেছি যে লেজের একটা অংশকে বলতেছি মূলখণ্ড আর একটা অংশকে আমরা বলতেছি শেষ খণ্ড। মূলখণ্ডে আমরা কি দেখতেছি? যে অক্ষীয় সূত্র হচ্ছে আবৃত আছে। আর এই যে শেষ খণ্ডে আমরা কি দেখতেছি? যে অক্ষীয় সূত্র আবৃত নাই, অক্ষীয় সূত্র হচ্ছে অনাবৃত। তাহলে শেষ খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতেছি যে শেষ খণ্ডে অক্ষীয় সূত্র অনাবৃত। আচ্ছা,
এরপরে আর কিছু নাই, এইটুকুই হচ্ছে আমাদের কথা। তাহলে এই হচ্ছে আমাদের শুক্রাণুর গঠন। এবং শুক্রাণুর গঠনটা আমাদের সৃজনশীলে গ নাম্বারে আসতে পারে, এমসিকিউতে এখান থেকে কোশ্চেন আসতে পারে, এবং আমাদের এই শুক্রাণুর গঠনটা চাইলে এই ছবিটাও আমাদের আঁকা লাগতে পারে, ঠিক আছে। তো এখানকার এমসিকিউর জন্য আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন হচ্ছে এখানে পড়তে পারি, যেমন হচ্ছে এই যে মানুষের সব থেকে ছোট কোষ হলো শুক্রাণু। তারপরে মানুষের শুক্রাণুর দৈর্ঘ্য হচ্ছে 50 থেকে 70 মাইক্রোমিটার, এটা আমরা জানতে পারি। তারপরে আমরা জানতে পারি যে শুক্রাণুর যে মাথা, তো এই মাথার ভেতরে একটা যে অ্যাক্রোসোম থাকে, অ্যাক্রোসোমে থাকে হচ্ছে টিস্যু গলনকারী এনজাইম। হ্যাঁ, তো এই টিস্যু গলনকারী এনজাইমই হচ্ছে ডিম্বাণুর ঝিল্লি ভেদ করে ডিম্বাণুর ভেতরে শুক্রাণুকে ঢুকতে হেল্প করে। তারপরে আমাদের কথা হচ্ছে যে এই যে শুক্রাণুর যে লেজ বা ফ্ল্যাজেলাম, এই লেজ যে সঞ্চালিত হয় সেই শক্তিটা দান করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপরে আমরা পড়ব যে শুক্রাণুকে গতিশীল করে কে? শুক্রাণুর লেজ বা ফ্ল্যাজেলাম, তাই না? একটা মাছকে যেমন গতিশীল করে তার লেজ, শুক্রাণুকে গতিশীল করে তার ফ্ল্যাজেলাম। এবং আমরা যদি বলি ডিম্বাণুর কাছে শুক্রাণুকে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? তাহলে হচ্ছে ফ্ল্যাজেলাম। আর এই ফ্ল্যাজেলামকে শক্তি দান করে কে? শক্তির যোগান দেয় কে? মাইটোকন্ড্রিয়া, তাই না? ফ্ল্যাজেলামকে শক্তির যোগান দেয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপরে আমাদের কথা হচ্ছে যে কিছু প্রাণীর শুক্রাণু হচ্ছে খালি চোখে দেখা যায়, যেমন হচ্ছে কিছু ব্যাঙ এবং ড্রসোফিলা মাছি। হ্যাঁ, এদের শুক্রাণু একটু বড় সাইজের, এদের শুক্রাণু হচ্ছে 2 মিলিমিটার সাইজের, এইগুলো হচ্ছে খালি চোখে দেখা যায়। ইনফরমেশনগুলো এই লাল এবং সবুজ কালারের ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য আমরা পড়তে পারি।